মুক্ত চিন্তার এই মুক্ত সভাটি আজকে আমরা এখানে অনুষ্ঠিত করতে চলেছি এবং করতে পারছিও, এর জন্য আমরা আনন্দিত। এই সভায় আজকে যারা আপনারা উপস্থিত রয়েছেন এবং পথ চলতি অজস্র মানুষ যাদের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে বা পৌঁছবে, তাদের প্রত্যেককে আনন্দধারা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র বহরমপুর, মুর্শিদাবাদ, বাংলা বা আমাদের দেশে সাম্প্রদায়িক অস্থিরতা চলছে এমনটা নয়, গোটা বিশ্ববাসী এর শিকার হচ্ছে। গোটা বিশ্বে এই অসাম্প্রদায়িক একটা পরিস্থিতি নষ্ট করাবার চেষ্টা চলছে। এমত অবস্থায় আজকে আমাদের এই যে আয়োজনটি, আমরা মনে করি এটি একটি সামাজিক কাজ, এটাই আমাদের সকলের। সব থেকে মজার বিষয়, আমরা সবসময় বলি যে বর্তমান প্রজন্ম কোনো কাজের না, ওরা জেনজি জেনারেশন, ওরা নিজেরটা ছাড়া ভাবে না, ওদের লাইফস্টাইলের সঙ্গে আমরা ঠিক মানিয়ে নিতে পারি না। কিন্তু আশ্চর্য রকম ভাবে সত্যি কথা, আজকের এই সভা যে আমরা এখানে সংগঠিত করতে পারছি, তার নেপথ্যে যাদের ভূমিকা সব থেকে বেশি, তারা হলো নতুন প্রজন্ম। নতুন প্রজন্মের কয়েকজন এই 20-25 বছরের ছেলে মেয়ে ভীষণভাবে আমাকে প্রাণিত করেছে এই সভাটির আয়োজন করবার জন্য। আমি আনন্দধারার সম্পাদক হিসাবে, ওদের থেকে বড় হিসাবে এই সভাটির আয়োজন করছি মাত্র। আজকের এই সভাটি ইচ্ছা করলেই আমরা যে কোনো অডিটোরিয়ামে করতেই পারতাম, বা আমাদের নিজেদের কলেজের অডিটোরিয়ামেও করতেই পারতাম, কিন্তু কোথাও আমাদের মনে হয়েছে এই কাজ একা আমার বা আপনার নয়, এটা এককভাবে আনন্দধারা সংগঠনের উপরেও এই দায়িত্ব বর্তায় না, এটা আমার, আপনার, আমাদের সকলের কাজ। তাই আমরা একেবারে মাঠের পাশে, হাটের মধ্যে এই সভাকে টেনে নিয়ে এসেছি, যাতে নানা সম্প্রদায়ের, নানা পেশার, নানা লিঙ্গের, নানা বর্ণের, নানা ধর্মের মানুষের অন্তরকে আমাদের কথাগুলো, অত্যন্ত বাস্তবধর্মী এই কথাগুলো স্পর্শ করতে পারে। আমরা একেতেই একটু দেরি করে শুরু করেছি, আবারও মার্জনা চেয়ে দিচ্ছি সকলের কাছে। সেই সাথে সাথে আমরা আমাদের মূল পর্বের কাজ শুরু করতে চলেছি এবং এই প্রথম পর্বে আমি আজকে বিশেষভাবে আসার জন্য অনুরোধ জানিয়েছিলাম আমাদের এখানকার স্থানীয় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেবা মিলানি, খুব পরিচিত স্কুল, সেই স্কুলের বরদিদিমণি, প্রধান শিক্ষিকা মাননীয় অদিতি ভট্টাচার্য মহাশয়াকে। তিনি আমাদের নিরাশ করেননি, তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমি অনুরোধ করেছিলাম আনন্দধারা পরিবারের অভিভাবক প্রতিম এবং আমাদের সবসময়ের সাথী অধ্যাপক শুভব্রত কর মহাশয়কে এখানে আসবার জন্য আমি অনুরোধ করেছিলাম। ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজের অধ্যাপক এবং গ্রন্থাগারী ডক্টর দীপঙ্কর মণ্ডল মহাশয়কে আজকের এই সভায় আসার জন্য। তারা কেউই আমাকে নিরাশ করেননি, আনন্দধারা পরিবারের সঙ্গে তারা সবসময় সংযুক্ত থাকেন, আজকেও তারা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আমরা অত্যন্ত গর্বিত। আমি জিনাকে একটু অনুরোধ করব আমাদের এই 3 জন অভিভাবক এবং অতিথিকে মঞ্চে নিয়ে আসার জন্য। আপনারা আমাদের আজকের এই সভাটি আমাদের সকলের জন্য, পথচলতি যারা যারা এখানে হাঁটছেন, দৌড়াচ্ছেন, শরীরচর্চা করছেন, সাইকেল নিয়ে এদিক ওদিক ছুটে চলেছেন, তাদের প্রত্যেকের জন্য এই সভা মুক্ত মনের, মুক্ত এই সভায় সকলকে আমরা স্বাগত জানাচ্ছি এবং অসাম্প্রদায়িক পরিচর্যার জন্য আমরা একারা নই, আমরা সবাই এগিয়ে আসবো, সবাই এই আলোচনায় সামিল হব, এটি আনন্দধারার উদ্দেশ্য। আমরা প্রথমেই কিছু সভা শুরুতে কিছু অনুষ্ঠান পর্ব থাকে, আনুষ্ঠানিকতা কিছু না কিছু থেকেই যায়।
যতই অনাড়ম্বর হোক না কেন তবু কিছু আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিক পর্বটিকে খুব চটপট সেরে ফেলব। আমি প্রথমে একটুখানি সাবনুরকে অনুরোধ করব একটু মঞ্চে আসার জন্য। আমাদের অধ্যাপক শুভব্রত কর মহাশয়কে তুমি একটু বরণ করে নাও। আমি একটু দেখে নেব রিপন দাসকে। অধ্যাপক দীপঙ্কর মণ্ডলকে বরণ করে নেওয়ার জন্য। আমি ডেকে নেব নীলমণি হেমব্রমকে। এই ব্যাচটা পরিয়ে বরণ করে নাও, ওই দিক দিয়ে যাও না জিনা, তুমি অনেক ধন্যবাদ জানাচ্ছি নীলমণিকে। এবার আমি অধ্যাপক শুভব্রত কর মহাশয়কে অনুরোধ করব এই ফুল এবং বই উপহারটি দিদির হাতে তুলে দেওয়ার জন্য। আমি অধ্যাপক দীপঙ্কর মণ্ডলকে অনুরোধ করব এই মিষ্টি এবং স্মারক উপহারটি দিদির হাতে তুলে দেওয়ার জন্য। মোটামুটি আমাদের সংস্কৃতির একটা অঙ্গই হয়ে গেছে। কোনো ভালো কাজ, কোনো অনুষ্ঠান শুরুর আগে আমরা গান বা সঙ্গীতের মাধ্যমেই সেটা শুরু করে থাকি। আজকেও আমরা তার ব্যতিক্রম করব না। সূচনা সঙ্গীত গাইবে নতুন প্রজন্মের এক ঝাঁক আনাড়ি গায়ক গায়িকা, যাদের কোনো অভিজ্ঞতা নেই, যারা কোনোদিন গান করেনি, কিন্তু এই যে স্পিরিটটা, তাদের এই আবেগকে আমরা অনেক শ্রদ্ধা জানাচ্ছি এবং তারা আমাদের সামনে লালন ফকিরের অত্যন্ত তাৎপর্যবাহী আজকে সভার সঙ্গে মানানসই জাত গেল রে গানটি উপস্থাপন করবে।
হ্যালো 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 চেক হ্যালো যারা এখানে গান গাইলো সত্যি একদম সার্থক গান। এই গানটির
যারা গাইলো, প্রথম কথা তারা কেউ কোনোদিন মঞ্চে দাঁড়িয়ে গান গায়নি। আজকে এই যে তাদের আবেগ, এই যে তাদের স্পিরিট, তাকে আমরা কুর্নিশ না জানিয়ে পাচ্ছি না। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে সত্যিই আমরা জাতের কোনো রেস্ট্রিকশন রাখিনি। এখানে যারা গান গেয়ে গেছে তার মধ্যে খ্রিস্টান আছে, মুসলিম আছে, জনজাতির প্রতিনিধি আছে, হিন্দু আছে। আমরা সবাই মিলেমিশে একসাথে আজকের এই সভার আয়োজন করেছি। প্রত্যেককে অনুরোধ করছি, পত্রবী অগণিত মানুষ যারা যাচ্ছেন আসছেন, আমাদের কথাগুলো তাদের অন্তরকে স্পর্শ করুক, এটুকুনি আমাদের চাওয়া আজকের এই সভা থেকে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি আনন্দধারার অভিভাবক প্রতি ডক্টর শুভব্রত কর মহাশয়কে অনুরোধ করব আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবার জন্য। আমাদের বহরমপুরের একটি বিশিষ্ট এবং সকলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয় অদিতি ভট্টাচার্য তিনি উপস্থিত আছেন। এখানে উপস্থিত হওয়ার জন্য আমি তাকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের কলেজের সহকর্মী দীপঙ্কর মণ্ডল মহাশয়কে আমি অন্তরে ধন্যবাদ জানাই এবং আমাদের ডিপার্টমেন্টারি কলেজের অধ্যাপিকা পৌলমী ঘোষ, তাকেও অনেক শুভেচ্ছা এই প্রোগ্রামের আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী যারা আছেন, সকলে বিভিন্ন সময় এই প্রোগ্রামগুলোতে, এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করে এবং তারা তার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে যতটুকু জ্ঞান লাভ করে তার থেকে অনেক অনেক বেশি জ্ঞান তারা অর্জন করে। তো প্রথমেই বলি যে এই যে অনুষ্ঠানটা করা হচ্ছে সেটাকে বলা হয়েছে অসাম্প্রদায়িক পরিচর্যা। এখানে কিন্তু লেখা হয়নি যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে ডাইরেক্টলি কিছু বলা, সেখানে বলা হচ্ছে অসাম্প্রদায়িক পরিচর্যা। তো বিষয়টাকে একটু ভালো করে চিন্তা করলে দেখা যায়, তো যিনি সঞ্চালিকা এবং অনুষ্ঠানের আয়োজক তিনি আমাকে কদিন আগে বলেছিলেন যে এরকম একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। তো অনুষ্ঠানটার নামটা আমার খুব পছন্দ হয়েছিল এই কারণে। তো আমি যেটা মনে করি, এটা অন্যান্য ব্যক্তিরা এটাকে সমর্থন নাও করতে পারেন, আমার মনে হয় অসাম্প্রদায়িক কথাটা সাম্প্রদায়িক সম্প্রীতি কথার থেকে অনেক বেশি, যেটাকে আমরা বাংলায় বলি ব্যাপক, ইংরেজি থেকে বলা হয় একটা এক্সটেন্সিভ বলা যেতে পারে যে অসাম্প্রদায়িক কথাটির মধ্যে রয়েছে কিরকম জিনিস। সেখানে রয়েছে যে আমরা এমন একটি পরিবেশ তৈরি করব যেখানে সম্প্রদায় বলে কিছু থাকবে না, সেখানে সম্প্রদায় বলে কিছু থাকবে না। এটা আমি যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গেছি, বিশেষ করে বহরমপুরের এই শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, তখন আমি প্রচুর অন্য ধর্মের মানুষের সাথে মিশেছি এবং তাদের সঙ্গে তাদের ভাব ধারা এগুলো জেনেছি এবং সবসময় একটা অসাম্প্রদায়িক চর্চা করার চেষ্টা করি। অপরদিকে সাম্প্রদায়িকতা যেটা বিষয়, সাম্প্রদায়িক সম্প্রীতি মানেই হচ্ছে আমি অনেকগুলো সম্প্রদায়ের সৃষ্টি করলাম, তারপরে সম্প্রদায়গুলির মধ্যে সম্প্রীতি রক্ষার নাটক করলাম। আমার যেটা মনে হয় আমরা অনেকেই কিন্তু মনের মধ্যে একরকম জিনিস তৈরি করে রাখি আর প্রকাশ করি আর এক রকম ভাবে, যাতে আমি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করছি এরকম একটা দেখায়, কিন্তু আমার মনের মধ্যে অনেক কিছু জিনিস থাকে যেটা আমি ঠিক সময় প্রকাশ করি। এটা মানুষের ধর্ম যে
যে আমি অনেক কিছু দেখাচ্ছি, আমি সাম্প্রদায়িকতা মানি না, হিন্দু মুসলমান ভাই ভাই সব কিছু মনে করি, কিন্তু কার্যক্ষেত্রে যখন সময় আসে, যখন আমার কাছে বল মারার কোর্টে বল চলে আসে বা আমি যখন আমার কাছে সব রকম ক্ষমতা চলে আসে, তখন আমি আমার স্বরূপটা দেখাই। সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে রয়েছে একটা মেকিত্ব, তার মধ্যে রয়েছে একটা বিরূপ জিনিস যেটা মানুষ দেখায়। কিন্তু অসাম্প্রদায়িক চর্চা মানে হচ্ছে যেটা বিশেষ করে আমরা করার চেষ্টা করি, সেখানে কেউ জানতে পারে না যে আমি কোন সম্প্রদায়, সেটাকে বলে অসাম্প্রদায়িক চর্চা। তো এই হিসাবে এই নামটি একটি যথার্থ বলে আমার মনে হয়। এখন একটা কথা বলা, সেটা হচ্ছে এই যে বললাম সাম্প্রদায়িক সম্প্রীতি, যেটা আমরা বেশিরভাগ মানুষের মেনে চলি না, সেটার সৃষ্টি হয় কিন্তু আমাদের পরিবার থেকে আর আমাদের সমাজ থেকে। আমাদের জন্ম থেকে, আমরা যখন পরিবারে জন্মগ্রহণ করি আমরা কিছুই জানি না, কিন্তু আমাদের কানের মধ্যে বীজ ঢালার মতো করে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার বিষয়টা বলা হয়, কিন্তু বীজ ঢালা হয় কি তুমি কার্যক্ষেত্রে তুমি অন্য সম্প্রদায়কে ঘৃণা করবে, এবং তুমি যদি মনে করো যে তোমার কোনো হাতে ঘা লাগছে বা তোমার কোনো লোকসান হচ্ছে, তখনই তুমি তোমার খোলস ছেড়ে ফেলবে। সুতরাং বিষয়গুলির মধ্যে আমাদের ছোট থেকে আমরা যারা মনে করি যে আমরা খুব ভালো শিক্ষা নিয়ে বড় হয়েছি, যারা মনে করি যে আমার শিক্ষা সম্পূর্ণ হয়ে গেছে, তাদের বলা হয়, আমি বলি যে কিছু কিছু মানুষের গান আছে, যেমন নজরুল গীতি তো আছে, তিনি অন্য সম্প্রদায় ছিলেন। রবীন্দ্রনাথ কি লিখে গেছেন, আমরা যখন ছোট থেকে পড়ি, তিনি লিখেছেন যে আরো প্রাণ ভরে আর তুমি, মানে সেই কথাটার মানে এরকম দাঁড়ায় যে আমার মধ্যে এত প্রাণ দাও যাতে আমার আমিত্ব ডুবে যায়। আমিত্ব মানে হচ্ছে আমরা যখন সোশ্যালাইজেশন করি, সোশ্যাল হই, তখন প্রথম বলা হয় আমিকে ত্যাগ করে তুমিতে যাওয়া। তো সাম্প্রদায়িককে বর্জন করা, অসাম্প্রদায়িক হওয়ার প্রথম যে পদক্ষেপ আমার মনে হয় সেটা শুরু হওয়া উচিত পরিবার থেকে, যেখান থেকে বলা হবে তুমি সবসময় আমিকে চিন্তা না করে তুমিতে যাও, টু থিঙ্ক অ্যাবাউট অ্যানাদার পারসন, যে তোমার সামনে রয়েছে সেরকম ব্যক্তিকে তোমার চিন্তা করো। সুতরাং এই যে আমিত্ব থেকে তুমিতে যাওয়া, এই যদি আমার ছোট থেকে পালন করতে পারি, লালন করতে পারি, সেখান থেকে আমাদের অসাম্প্রদায়িকতা শুরু হবে। সুতরাং যে কোনো বিষয়ে যদি আমরা এই অসাম্প্রদায়িকতাকে নিতে পারি, তার মানে হচ্ছে আমাদের সামাজিকীকরণ প্রক্রিয়ায় আমরা চলে আসলাম। তো আমরা সবাই ফ্রয়েডের কথা জানি, তিনি মনোবিশ্লেষণ তত্ত্ব দিয়েছেন। তিনি ধর্ম সম্পর্কে বলেছেন যে এটা একটা উগ্রতা, ধর্মকে তিনি একটা উগ্র দেশাত্মবোধ বা উগ্র একটা সামাজিকতা বলে বর্ণনা করেছেন। ধর্ম যে খুব বেশি মানবে তিনি, কিন্তু আমার মতে সাম্প্রদায়িক হতে একদম হবে না। ধর্মকে সেরকম ভাবে মানবে যে তা তোমার সম্পূর্ণভাবে নিজের হিসাবে থাকবে। ধর্মকে দেখানোর বা প্রকাশ করার কোনো বিষয় নয়। তুমি যখন ধর্ম মানবে তখন সেটা যেন তোমার নিজের কাছে থাকে, অন্যর কাছে ধর্মকে খুব বেশি প্রকাশ করার দরকার নেই, এটা আমার কাছে মনে হয়। তো যাই হোক, ফ্রয়েডের কথা বলছিলাম, তিনি আমাদের ইড, ইগো আর সুপার ইগো শিখিয়ে গেছেন। তিনি বলেছেন যে আমরা যখন ঈদকে মানি, তখন আমরা এই সব জিনিসগুলো ধর্মের মাধ্যমে অন্যকে হত্যা করা, অন্যকে আঘাত করা, এগুলো করি। আমরা যখন ইগোতে যাই তখন আমরা কি করি, আমরা এটাকে মধ্যে একটু পালিশ করি। সুপার ইগোতে যখন যাই আমরা আরো সেটাকে নিয়ে আমাদের ভিতরে কিছু মোরালিটি ইত্যাদি দেখাই, যেখানে ইগো দুটো জিনিসের মধ্যে একটা সাম্যাবস্থা রাখার চেষ্টা করে।
কিন্তু বিষয় হচ্ছে আমাদের এই জিনিসগুলো যেগুলো আছে সেইগুলোকে যদি যথার্থভাবে আমরা আমাদের মধ্যে কন্ট্রোল করতে পারি, তাহলে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে অবশ্যই আমরা অসাম্প্রদায়িক হব এবং মেকি সাম্প্রদায়িকতা থেকে দূরে থাকতে পারবো। তো যাই হোক, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়টা সবসময় বলার চেষ্টা করি যে এইখানে কিন্তু কোনো সম্প্রদায় নেই। যেমন আমরা গানটা করলাম, এখানে ম্যাডাম বললেন যে বিভিন্ন সম্প্রদায়ের ছাত্র তারা এসে গানটা করলো, তাদের মধ্যে কখনোই মনে হয়নি যে আমরা যিশুর গান করছি, না মুসলিমের গান করছি, না হিন্দুর গান করছি, না খ্রিস্টানের গান করছি। এইসব জিনিসগুলো তাদের মনে আসেনি। তারা মনে হচ্ছে একটা গানের সুর যেটা বেঁধে দেওয়া হয়েছে সেটাতে তারা সকলে গলা মিলিয়েছে। এই রকমভাবে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে যদি ঐক্যতান থাকে তাহলে সমাজ অনেক ভালোভাবে এগিয়ে যেতে পারে। তো আবার আমি যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। এটা একটা খুব মহৎ কাজ যে মানুষের মধ্যে যে সাম্প্রদায়িকতার বীজ আছে সেটাকে সমূলে উৎপাদন করা, এবং আমাদের সহকর্মী যিনি আছেন তিনি এটা করার চেষ্টা করছেন। তাকে আমরা যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করি। আমাদের হয়তো ক্ষমতা খুব সামান্য, মানুষ যখন উগ্র হয়ে যায় তাকে দমন করার কোনো রকম মানে যেটা বলবো যন্ত্র বা দমন করার কোনো উপায় আমাদের কাছে থাকে না, কারণ আমরা সেরকমভাবে কোনো এমন কোনো শক্তিশালী ব্যক্তি নই যাদের একটা কথায় মানুষ হয়তো সাম্প্রদায়িকতা ত্যাগ করে অসাম্প্রদায়িক হয়ে উঠবে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। শুধুমাত্র মানুষকে এটা বলা যে আমরা যেন কখনো কাউকে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে, শুধুমাত্র আমি যে ধর্ম পালন করি সেই বিশ্বাসের ভিত্তিতে তাকে দূরে সরিয়ে রাখা কখনোই উচিত নয়। এই যেন যে মোটো যেন আমাদের থাকে, এই বলে আমি শেষ করলাম। সকলকে অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আমি শেষ করলাম। ধন্যবাদ জানাচ্ছি শুভব্রত কর মহাশয়কে। আমরা এবার আমাদের পরবর্তী অনুষ্ঠানে চলে যাচ্ছি। পরবর্তী অনুষ্ঠান হলো আমাদের গত বছর আমরা স্কোয়ারফিলের আজকে যে দিকটাতে অনুষ্ঠান করছি ঠিক তার ডায়াগোনাল দিকে যে স্পোর্টস কাউন্সিলের অফিসটা রয়েছে, তার সামনে যে এরকম একটা খোলা জায়গা রয়েছে, চাতাল, লন, করিডোর যাই বলি না কেন, সেখানেও কিন্তু আমরা এরকম মুক্ত চিন্তার একটা মুক্ত সভা আয়োজন করেছিলাম এবং তার বিষয়বস্তু ছিল অ্যান্টি র্যাগিং অ্যাওয়ারনেস। সেই সভায় আমরা সেই সভাটাকেও একেবারে ওপেন রেখেছিলাম। সেই সভায় আমাদের যা আলোচনা হয়েছিল এবং সেই সভায় আমাদের অভিভাবকত্ব করেছিলেন আমাদের এই আনন্দধারা, যার হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছিল সারগাছি মিশনের তুষার মহারাজ অর্থাৎ স্বামী বিশ্বময়ানন্দ, তার হাত ধরেই আমাদের আনন্দধারার প্রতিষ্ঠা। তিনি সেই সভায় উপস্থিত ছিলেন, অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছিলেন এবং আমাদের সকলের পরিচিত নাট্য ব্যক্তিত্ব শ্রী প্রদীপ ভট্টাচার্য সেদিন এসেছিলেন এবং তিনি কিছু কথাও আমাদেরকে বলেছিলেন। সেই সাথে নতুন প্রজন্ম থেকেও যে কথা আমরা বলতে অস্বস্তি বোধ করি তেমনই বিচিত্র অভিজ্ঞতার কথা তুলে ধরেছিল এই রকমই সব ছোট ছোট নতুন প্রজন্মের প্রতিনিধিরা। সেই সভায় আমরা যে কাজ করেছিলাম আজকে সেই কর্মকাণ্ডের নথি হিসাবে মুদ্রিত একটি ছোট্ট মুখপত্র আনন্দধারার আজকে আমরা এখানে প্রকাশ করতে চলেছি। আমরা এই বইয়ের এখন মোড়ক উন্মোচন করব। এই মোড়ক উন্মোচনের জন্য আমি আমাদের মঞ্চে যে সম্মানীয় তিনজন ব্যক্তিত্ব রয়েছেন তাদেরকে অনুরোধ করব আমাদের সেই অনুষ্ঠানের পুস্তিকা এবং স্মারক যাই বলুন না কেন সেটাকে উন্মোচন করবার জন্য। উন্মোচিত হলো আমাদের আনন্দধারার পুস্তিকা। এর মধ্যে যা লেখা আছে আয়তনে খুবই ছোট পুস্তিকাটি, কিন্তু আমার মনে হয় মুখপত্র হিসাবে এটি অমূল্য, একটা সময়কে মেলে ধরবে। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। এবার
অদিতি ম্যাডামকে আমি একটু অনুরোধ করব শুভেচ্ছা জানানোর জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রথমেই ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি যে আনন্দধারার মাধ্যমে খুব প্রাসঙ্গিক কিছু বিষয় ধারাবাহিকভাবে উনি ছাত্রছাত্রীদের নিয়ে চর্চার মাধ্যমে আছেন। তো স্যার সুন্দরভাবে বলেছেন যে অসাম্প্রদায়িক চর্চা, অনেকগুলো বিষয় উনি বলেছেন। তো আমরা এ বিষয়ে যদি বলি তাহলে দেখবো যে এটা কোনো তাৎক্ষণিক বিষয় নয়, যে আজকের দিনের ঘটনা অতীতে ছিল না এমনটা নয়। মানুষ চিরকালই একটু এই বিভাজন বা গোষ্ঠী, এই মানসিকতার মধ্যে থেকেই বোধহয় যে ধর্মে ধর্মে বিভাজন করে এসেছে। যখন ধর্মের উপস্থিতি থাকে না, আমরা দেখি একই ধর্মের মানুষ তখন বর্ণের বিভাজন করে, কে কোন বর্ণের মানুষ। এবং সেই কারণেই আমরা দেখেছি যে হিন্দু ধর্মের মধ্যে যে বিভিন্ন জাতি বিভাগ আছে তাদেরকে নিয়ে বিভিন্ন সময় সমস্যা দেখা যায়। ইসলামের মধ্যে শিয়া সুন্নি সম্প্রদায়ের মধ্যে সমস্যা দেখা দেয়। ঠিক একই রকম ভাবে গোটা বিশ্বে যে সমস্ত ধর্ম আছে সব ধর্মের মধ্যেই কিন্তু এই ধরনের মানে একটি নির্দিষ্ট ধর্মের মানুষ মানে তারা একই স্রোতে চলছে, একই রকম ভাবছে, সবাই তারা ভালো মানুষ অথবা সবাই খারাপ মানুষ এমনটা কিন্তু হয় না। তাই আমাদেরকে আজকে ছাত্রছাত্রীদের মধ্যে বা সাধারণ মানুষ, ছোট যারা আছে, বারবার ম্যাডাম বলছেন নতুন প্রজন্ম যাদের দিকে আমরা তাকিয়ে আছি, যারা বয়স্ক তারা সামনের দিকে যাদের ভরসায় তাকিয়ে আছি, তো তাদেরকে এই ধরনের চর্চার মধ্যে রাখা আমাদের দরকার। তো স্যার আমি আর তুমির কথা বলেছেন, আমি বলবো বরং আমি এবং আমরার কথা। আমি যখন ব্যক্তি আমি, তখন আমি যখন আবার আরো কিছু মানুষের সঙ্গে মিলে আমরা হয়ে উঠি একটা সম্প্রদায় বা একটা গোষ্ঠী, তখন কিন্তু আমি অদ্ভুতভাবে নিজেকে আরো একটু বেশি শক্তিশালী মনে করতে থাকি তাদের সঙ্গে মিলিত হয়ে। এবং সেই শক্তির আস্ফালন আমরা দেখতে পাই আজকের দিনে বিভিন্ন জায়গায়। এই আস্ফালন তার সঙ্গে বিভিন্ন রকমের যে ঘটনা ঘটছে সেগুলো আলোচনার বাইরেই রাখা দরকার আমাদের। শুধু আমি একটু বলতে চাইছি যে এই যে বিষয়টা অর্থাৎ অসাম্প্রদায়িক হয়ে ওঠা, এটা অবশ্যই একটা চর্চা। এবং আমাদেরকে মনে রাখতে হবে কোনো বিশেষ একটা ধর্ম বা গোষ্ঠীর মধ্যেই যে এই বিভেদ আছে বা এই অসামঞ্জস্য বা তাদের মধ্যে রেষারেষি আছে এমনটা কিন্তু নয়। এক জায়গায় যদি দুটো ধর্মের মানুষ থাকে তখন আমরা সেই ধর্মের ভিত্তিতে ভাগ দেখি। আমরা যদি নিজেদের দেশের কথা দেখি তাহলে দেখবো স্বাধীনতার সময় দেশটা দুভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, ভারত এবং পাকিস্তান। পাকিস্তানে মূলত ইসলাম ধর্মী মানুষ বেশি ছিলেন, কিন্তু তার মাধ্যমে তারা কিন্তু সবাই সুখী হতে পারেননি। পাকিস্তান আবার ভেঙে গিয়েছিল। আজকেও যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে সেখানে বিভিন্ন তাদের যে আকাঙ্ক্ষা চাওয়া সেগুলো কিন্তু শুধু ধর্মের মাধ্যমে মিলছে না। আজকে তাদের মধ্যে ছোট ছোট চাহিদা আলাদা আলাদা হয়ে উঠছে। একই রকম ভাবে ভারতের কথা যদি ভাবি, ভারতে যে বিভিন্ন প্রদেশ তাদের বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন এবং সেই মানুষেরা একই ধর্মের হলেই যে তাদের চিন্তা ভাবনা একই রকম তা নয়। তাই আমাদের বরং এইভাবে না ভেবে ভাবা উচিত যে ভালো মানুষ খারাপ মানুষ অথবা ভালো কাজ খারাপ কাজ। আমরা যখন লেখাপড়া শিখি, নিজেদেরকে উন্নত করি, আরো একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, তখন আমাদের বুঝে নিতে হবে যে আমরা কোন দিকে যেতে চাইবো। আমি থেকে আমরা নিশ্চয়ই হব মানুষ গোষ্ঠীবদ্ধ জীব, একলা মানুষ বাঁচে না। কিন্তু সেই আমরা হয়ে আমরা কি আমাদের থেকে আলাদা ধর্মগোষ্ঠী বা জাতি গোষ্ঠী তাদের সঙ্গে রেষারেষি করব, নাকি আমি থেকে আমরা হয়ে আমরা বিপন্ন মানুষের পাশে দাঁড়াবো, পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াবো, বা আমরা যে এই
কি বলবো, পৃথিবীতে অনেক সত্যিকারের সমস্যা আছে যেগুলো নিয়ে মানুষ জর্জরিত। পরিবেশের সমস্যা আছে, উষ্ণায়নের সমস্যা আছে, আমাদের দারিদ্র চেপে ধরেছে যেটা তার সমস্যা আছে, লেখাপড়া, কুসংস্কার, এরকম আরো অনেক সমস্যা আছে। তাহলে আমরা কি ধরনের আমরাতে পরিণত হব? আমরা কি এই ধরনের যে সমস্যাগুলো সমাজে, দেশে বা আরো একটু বড় করে যদি বলি গোটা বিশ্বের মধ্যে আছে, তাহলে সেই আমরার দিকে এগিয়ে যাব, নাকি আমরা আরো কিছু মনোভাবাপন্ন মানুষের সঙ্গে মিশে অন্য সম্প্রদায় বা অন্য জাতির মানুষের উপরে আমাদের যে উগ্রতা সেটা প্রদর্শন করবো? এটা আমাদের ভাবতে হবে। এবং এইটা ভাবার সময় অবশ্যই যে যেখানে আছি, যারা সংখ্যাগুরু, বেশি সংখ্যায় যারা আছে, সেখানে কিন্তু তাদের দায়িত্ব স্থিতাবস্থা বজায় রাখা। এবং এই যে অসাম্প্রদায়িক চর্চা বলছি, সেটাও তাদেরই উদ্যোগ নেওয়ার দায়িত্ব। যে জওহরলাল নেহেরুর সভ্যতা যে গল্প আছে, সেখানে কিন্তু লেখাটা যেটা আছে, সেখানে খুব সুন্দরভাবে উনি বলেছিলেন যে তোমার হাতে যদি বন্দুক থাকে, সেখানে আমি কিন্তু বন্দুকের সামনে দাঁড়িয়ে তোমাকে বলতে পারবো না তোমার বর্বরতার কথা, তোমার অসভ্যতার কথা। কাজেই সেখানে যারা কম শক্তিশালী, যারা সংখ্যা লঘু, তাদের পক্ষে সংখ্যা গুরুর সামনে অসাম্প্রদায়িক চর্চা করতে যাওয়া এক ধরনের দীনতার প্রকাশ হতে পারে। কিন্তু যখন সংখ্যা গুরু, যে যেখানে সংখ্যায় বেশি, তারা যদি এই চর্চা করেন এবং জনমানসে এইটাকে প্রতিষ্ঠিত করা যায় যে আমরা মানুষ, আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াবো, বিপদে আমরা মিলেমিশে থাকবো, তবেই কিন্তু আমাদের এই যে চর্চা সেটা সফল হবে। আমাদের যে পরিবেশের উষ্ণায়ন থেকে যে আজকে যত ধরনের সমস্যা আছে, সেখানে কিন্তু কোনো একটা নির্দিষ্ট বর্ণ বা ধর্মের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সবাই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। যে কোনো কুসংস্কার সেখানে যখন বাসা বাঁধে, সেটা কোনো একটা সম্প্রদায়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না, অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও ছড়িয়ে পড়ে। তাই সমানভাবে সকলকে আলোকিত করে এগিয়ে চলা, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। এবং আনন্দধারার পক্ষ থেকে যারা এই চেষ্টা করছেন, বিশেষ করে ম্যাডামের সঙ্গে আমার এই বিষয়ে কথা হচ্ছিল, উনি বলছিলেন ছোট বাচ্চা যারা আছে তাদেরকে যে আজকের সামাজিক অবক্ষয় তার হাত থেকে বাঁচানোর জন্য ওনারা চেষ্টা করছেন খেলা বা অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে তাদেরকে তাদের যে অবক্ষয় সেই দিকে তারা এগিয়ে যাচ্ছে, তার থেকে রক্ষা করা খুবই ভালো চিন্তা। এবং এখানে যারা আছে, আমি জানি তারা ইউসিটিসির ছাত্রছাত্রী, বিভিন্ন জায়গা থেকে তারা এখানে পড়তে এসেছে। তাই এই চর্চার দ্বারা যদি তারা প্রভাবিত হয়, পড়াশোনার শেষে তারা যে যেখানে যাবে সেখানে যদি সেই বার্তা পৌঁছে দেয়, আমার মনে হয় ম্যাডামের এই যে চেষ্টা এবং আমরা এই যে আজকে এখানে মিলিত হয়েছি যে উদ্দেশ্যে, আমাদের সেই উদ্দেশ্য সাধিত হবে এবং আমরা এই চর্চা আগামী দিনেও চালিয়ে যাব। আমরা নিশ্চয়ই আমাদের শুভ বুদ্ধি আমাদেরকে সেই দিকে চালিত করবে এই আশা করব। এবং সমস্ত মানুষ তারা সত্যিকারের সমস্যা নিয়ে চর্চা করবে, যেগুলো মানুষের সামনে বিপদ, নতুন করে সমস্যা তৈরি করা, মনুষ্য সৃষ্ট সমস্যা, সেটার হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্য আমাদের এই চর্চা চালিয়ে যাওয়া উচিত। এবং এখানে যারা যুক্ত হয়েছে তারা আগামী দিনে এই ধারাকে এগিয়ে নিয়ে যাবে এবং আনন্দ ধারার কাজ সেটা আরো প্রসারিত হবে, আরো এগিয়ে যাবে, আরো অনেক প্রাসঙ্গিক বিষয় নিয়ে তারা কাজ করবেন এই আশা করে স্যাররা এখানে আছেন, স্যারদেরকে নমস্কার জানিয়ে, যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দিদিকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অনেকটা সময় তিনি আমাদের সঙ্গে ব্যয় করলেন, এটা আমাদের একটি প্রাপ্তি। এবার আমি দীপঙ্কর দাকে অনুরোধ করব দু চার কথা একটু বলবার জন্য।
মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর এস কর্মমহাশয়, মঞ্চে উপস্থিত শ্রেয়মূল্যনীর বড় দিদিমণি প্রধান শিক্ষিকা মহাশয়, আর পথচলিত অবহিত পথচারীরা, আর আমার সামনে উপস্থিত শিক্ষার্থীরা বর্তমান এবং প্রাক্তন, তাতেও সর্বোপরি আমাদের পৌর্ণমী ম্যাডাম ইউনিয়ন কিচেন ট্রেনিং কলেজে। পৌর্ণমী ম্যাডামকে আমি প্রথমে ধন্যবাদ দেবো এরকম একটা ভালো প্রোগ্রাম করার জন্য, উৎসাহিত করার জন্য আমাদের সবাইকে। উনি তো এইরকম প্রোগ্রাম হামেশাই করেন, কিন্তু আমরা হয়তো কোনো কারণে দূরে থেকেছি, ওনার বাড়ি দূরে বলে হয়তো, কিন্তু উনি আমাদেরকে যে এইভাবে অনুপ্রাণিত করছেন এর জন্য ওনাকে ধন্যবাদ জানাই। তা আমার পূর্ববর্তী বক্তা যারা বলে গেছেন অসাম্প্রদায়িক হতে, আমাদের এই প্রোগ্রামটা কি অসাম্প্রদায়িক পরিচর্যা। পরিচর্যা মানে রক্ষণাবেক্ষণ করতে হবে। কাদের করতে হবে? আগে নিজেকে করতে হবে। কারণ আমি যদি নিজে অসাম্প্রদায়িক না হই, নিজের মনের কলুষিত দূর না করি, তাহলে আমি অপরের সঙ্গে সেটা কিভাবে ব্যবহার করব? ফলে নিজে করো, আগে নিজে করুন। তারপরে বন্ধুদের সঙ্গে, যখন বন্ধুদের গোষ্ঠীতে মিশছে, যেহেতু আমাদের ম্যাক্সিমাম এইখানে আমাদের স্টুডেন্ট আছে এবং বেশিরভাগই নিজের সবাই শিক্ষিত, বন্ধুদের সার্কেলে আগে নিজেদেরকে মানসিক উৎকর্ষতার পরিচয় দিতে হবে, যেটা হবে কি না অসাম্প্রদায়িক। বন্ধুদের মধ্যে কোনো জাতির যোগ্যতা থাকবে না, সবাই আপন পড়তে এসছি শিক্ষার্থী, এই করে নিজেদের মধ্যে একটা বন্ধুত্ব সম্প্রীতি বহন করতে হবে এবং সেইভাবে সবাই মিলে একজোটে কাজ করতে হবে। সে পড়াশোনা হোক, খেলাধুলা হোক, সামাজিক কাজ হোক, যে কোনো কাজে, সমাজের যে কোনো পরিবেশের কোনো মানে কোনো কিছু সংশোধনের জন্য সবাই নামতে গেলে সবাইকে একসঙ্গে একজোট হয়ে নামতে হবে। এই তো গেল কলেজের পরিমণ্ডলের কাজ। কিন্তু এবার যখন নিজের বাড়ি যাচ্ছ, তখন নিজের বাড়িকে সামলাতে হবে। নিজের বাড়ি, নিজের গার্জেন, কেউ রাতারাতি চেঞ্জ হবে না, এমনকি আমরা নিজেরাও রাতারাতি চেঞ্জ হবে না। নিজেকে বোঝাতে হবে, নিজেকেই বন্ধুদের সঙ্গে সেইভাবে ব্যবহার করতে হবে, নিজেকেই বাড়ির পরিমণ্ডলে গিয়ে তাদের সঙ্গে, গার্জেনের সঙ্গে, ভাই বোন, কাকা কাকিমা যারা আছে মানে পরিবারের সবাই মানসিক উৎকর্ষতা দিনে দিনে বাড়াতে হবে। কারণ এটা রাতারাতি কোনো সুইচ নেই যে হঠাৎ করে সবাই অসাম্প্রদায়িক হয়ে যাবে, কালকে থেকে সবাই ভালো হয়ে গেল, তা হবে না। ফলে যদি কেউ কোনো অসাম্প্রদায়িক কিছু বলছে, তার সঙ্গে তাকে বোঝাতে হবে যে এটা ঠিক না, এটা বললে আমাদেরও ক্ষতি, সবাইয়েরই ক্ষতি, পরিবেশের ক্ষতি, সমাজেরও ক্ষতি। ফলে সেইভাবে আগে নিজের বাড়িকে সামলাতে হবে, তারপরে সমাজ, তারপরে পরিবারের পাশে যেতে হবে, নিজের পাড়ায় হয়ে গিয়ে সবাই আস্তে আস্তে চেঞ্জ হবে, কেউ রাতারাতি চেঞ্জ হবে না। তারপরে দোষকে এর উপরে করতে সমাজ, কারণ আমাদের হাতেই সমাজ কিন্তু পরিবর্তন হবে। নাহলে এই যে আমাদের যুব সমাজ, আমাদের সামনে ম্যাক্সিমামই আমাদের স্টুডেন্টরা বসে আছে, তাছাড়াও যারা শিক্ষিত মানুষ, অগণিত মানুষ আছেন, তাদের সবাই মিলে যদি একটু একটু করে এগিয়ে আসেন, নিজের মানসিক উৎকর্ষতার পরিচয় দেন, কিভাবে আমরা অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা নিয়ে এগোতে পারি, কর্মসূচি সেইভাবে আমাদের তৈরি করতে হবে, ছোট ছোট প্রোগ্রাম করতে হবে। মানুষ তো রাতারাতি কোনো চেঞ্জ হয়ে যাবে না, ছোট ছোট ভাবেই চেঞ্জ হবে। হ্যাঁ, এইভাবে আমাদেরকে এই অসাম্প্রদায়িক যেটাকে পরিচর্যা করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। দীপঙ্কর বাবুকে আমি ধন্যবাদ জানাচ্ছি।